আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। কয়দিন পরে আপনাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। সেই পরীক্ষায় কি কি আমাদের পড়তে হবে এই শেষ সময়ে, সেই সম্পর্কে আজকে কথা হবে। এটা একটা সাজেশন ক্লাস ধরে নিতে পারেন। প্রথমে আমরা কথা বলবো ভেক্টর নিয়ে। ভেক্টরে আমাদের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে 8টা টপিক এখানে লিখেছি। আশা করি এই 8টা টপিক থেকেই আপনাদের প্রশ্নগুলো আসবে। দেখুন, ভেক্টরের প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে নদী নৌকা। নদী নৌকা থেকে আমাদের 3টি টাইপের প্রশ্ন আসে। প্রথমত আপনাকে একটা স্রোতবান নদীর কথা বলবে, যেটার মধ্যে স্রোত আছে। এখন সেখানে আপনার নদীর অনুকূলে অথবা নদীর প্রতিকূলে বেগ বলে দিতে পারে নৌকার। যেমন নদীর অনুকূল, অনুকূল মানে হচ্ছে নদীর স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে। প্রতিকূল মানে নদীর স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে। নদীর অনুকূল এবং প্রতিকূলে স্রোত বলে দিবে, তারপরে বলে দিবে নৌকা একটা নির্দিষ্ট কোণে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 70 ডিগ্রি, 120 ডিগ্রি এরকম একটা কোণ বলে দিবে, ওই কোণে নৌকা যাচ্ছে। এটা হচ্ছে একটা টাইপ। 2 নাম্বার টাইপ আপনাকে বলতে পারে সর্বনিম্ন পথে, মানে সর্বনিম্ন কত দূরত্বের মধ্যে আমরা নৌকাটাকে নিয়ে যেতে পারবো, এটাকে বলা হয় সর্বনিম্ন পথ। আবার সর্বনিম্ন সময়ে বলে দিবে, এটা 3 নাম্বার টাইপ। সর্বনিম্ন সময়ে কিভাবে আমরা নৌকাটাকে নিয়ে যেতে পারি, এই থেকে প্রশ্ন আসতে পারে। এই 3টা টপিক থেকে নদী নৌকা সম্পৃক্ত প্রশ্ন আসে। এরপরে আছে আমাদের বৃষ্টি আর ছাতা ধরা। বৃষ্টি আর ছাতা ধরা হচ্ছে আপেক্ষিকতার ম্যাথ। এখানে আপনার বৃষ্টি অনেকভাবে পড়তে পারে, সোজাসুজি পড়তে পারে, বাতাসের কারণে বৃষ্টি বেঁকে যেতে পারে, আবার ব্যক্তি হাঁটছে, বাতাসও বইছে, বৃষ্টিও পড়ছে, তখন বিভিন্ন কনসেপ্টের কারণে বিভিন্ন রকম ভাবে আমাদের ছাতা ধরতে হয়। সেই সম্পর্কে এইখান থেকে পড়তে হবে, বৃষ্টি আর ছাতা ধরা, এটাও অনেক ইম্পর্টেন্ট। আশা করি এই 2টা টপিক থেকে আপনাদের একটা না একটা সিকিউ আসার কথা। 3 নাম্বার টপিকটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ জিনিসটা হচ্ছে কেমন, ধরেন একটা ট্রাক যাচ্ছে আর একটা হচ্ছে ধরেন বাস যাচ্ছে। এখন বাসের ব্যক্তিরা দেখছে ট্রাক আস্তে আস্তে করে বেঁকে যাচ্ছে, কিন্তু আসলে ট্রাক বেঁকে যাচ্ছে না, আসলে বাস বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজন অন্য একটা বস্তুকে কিভাবে দেখে, সেই সম্পর্কে আলোচনা হচ্ছে আপেক্ষিক বেগে। এই সম্পর্কে আপনাকে ভালো করে পড়ে যেতে হবে। আপেক্ষিক বেগ খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টি আর নদী নৌকা ছাড়া আপেক্ষিক বেগ এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় কিরকম, ধরেন আপনার একটা সামন্তরিক বলবে, সামন্তরিকের একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর বলে দিবে, ওইখান থেকে সামন্তরিকটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে এরকম আমরা কয়েকটা জিনিস জানি। একটা হচ্ছে সামন্তরিকের বাহুগুলো দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সামন্তরিকের কর্ণদ্বয় দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেগুলো আমরা জানি। ওই 2টা টপিক খুব ভালো করে পড়বেন। এরপরে দেখেন উপাংশ আর হচ্ছে অভিক্ষেপ। উপাংশ আর অভিক্ষেপ নিশ্চয়ই লম্বাংশ উপপাদ্য দিয়ে আপনারা পড়েছেন, এটা এখানেও অনেক গুরুত্বপূর্ণ, উপাংশ আর অভিক্ষেপ। এরপর হচ্ছে ক্রস গুণ, ডট গুণ, সেই সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। ভেক্টরে 2 রকম গুণন হয়, একটা হচ্ছে ক্রস গুণ অথবা স্কেলার গুণ, আর একটা হচ্ছে ডট গুণ, সরি ক্রস গুণ অথবা ভেক্টর গুণ, আর স্কেলার গুণ অথবা ডট গুণ। যেমন ডট গুণের ফলে আমরা ভেক্টর আর ভেক্টরের ডট গুণের ফলে আমরা অবশ্যই স্কেলার মান পাবো, মানে 5, 6, 7, 8, 10, 10√5 এই টাইপের মান পাবো ভেক্টরের ডট গুণের ফলে। আর ক্রস গুণ আমরা নির্ণয় দিয়ে করি, মনে আছে তো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, নিচে হচ্ছে পি ভেক্টরের মান, তারপরে কিউ ভেক্টরের মান, তারপর নির্ণয় কিভাবে করি, ম্যাট্রিক্স ও নির্ণয় করছেন। প্রথমে আই ক্যাপ আমরা নেই, তারপরে হচ্ছে জে ক্যাপের নিচে যেটা থাকে তার সাথে কে ক্যাপের সর্বশেষটা ক্রস গুণ হয় না, এটার মাধ্যমে আমরা ভেক্টর গুণন করতে পারি। আর ভেক্টর গুণনের ফলে 2টা ভেক্টরের থেকে আমরা আরো একটা নতুন ভেক্টর পাবো। ভেক্টর গুণনের ফলে অথবা ক্রস গুণনের ফলে 2টো ভেক্টর থেকে একটা নতুন ভেক্টর পাওয়া যায়। আর ডট গুণের ফলে 2টা ভেক্টর থেকে একটা স্কেলার মান পাওয়া যায়, 5, 6, 7, 8 এইরকম একটা মান। এরপর আসেন ভেক্টর বিভাজন। নিশ্চয়ই ভেক্টর বিভাজন আপনারা পড়েছেন। ভেক্টর বিভাজন খ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য। ভেক্টর বিভাজন কোনটা, ওই যে লন রোলার, ট্রলি ব্যাগ টানা, পড়েছেন না? লন রোলার কেমন, সেটা হচ্ছে
আপনার মানে প্রশ্নটা এরকম ভাবে আসে যে লন রোলার টানা থেকে ঠেলা, মানে টানা সহজ ঠেলা কঠিন। পড়েছেন? টানা সহজ কেন? কারণ টানলে আমরা এফ বল পাই, এফ বলের ফলে দুইটা উপাংশ, একটা উপরের দিকে একটা সামনের দিকে, এর ফলে আমরা উপরের দিকের যে ভেক্টর সেটা ওই লন রোলারের যে ওজন তার সাথে ভ্যানিশ হয়ে যায়, আর সামনের দিকের যে ভেক্টরটা পাই সেটা আমাদের চলতে সাহায্য করে। আর ঠেলার ফলে আমরা দুইটা ভেক্টর পাই, একটা পাই সামনের দিকে, একটা পাই নিচের দিকে। অলরেডি ওর একটা ওজন নিচের দিকে আছে, আবার আমরা একটা লব্ধি বল নিচের দিকে দিচ্ছি, তাহলে এটার ওজন আরো বেড়ে যাবে, যার কারণে ঠেলতে লং রোলার অনেক বেশি কষ্ট হয়, টানতে সহজ। যদি বিশ্বাস না হয় ট্রলি ব্যাগ ঠেলে দেখেন এবং টেনে দেখেন। এরপর আসেন ভেক্টর ক্যালকুলাস, এটা লেস ইম্পর্টেন্ট। আপনার ভেক্টর ক্যালকুলাস থেকে এখনো অবধি আমাদের বোর্ড কোশ্চেন গুলো এরকম ভাবে আসে না। তবে ভেক্টর ক্যালকুলাস যেহেতু একটা বড় জায়গা দখল করে আছে আমাদের ভেক্টর অধ্যায়, তাই আমরা এইটা পড়ে রাখবো, কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট। এখানের মধ্যে এখন যদি আমি সিরিয়াল ওয়াইজ বলি, সব থেকে ইম্পর্টেন্ট নদী নৌকা। ধরেন আপনাদের 7টা বোর্ডের মধ্যে, 7টা বা 8টা বোর্ডের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে অবশ্যই নদী নৌকা থেকে প্রশ্ন আসবে। নদী নৌকা এবং বৃষ্টি ছাতা, এইখান থেকে মিনিমাম 4 থেকে 5টা বোর্ডে প্রশ্ন আসবে। এরপর হচ্ছে ক্ষেত্রফল, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল, উপাংশ, ক্রস গুণ, আপেক্ষিক বেগ, এইগুলো সাধারণভাবে আপনার মানে মিলে দেয়। ধরেন ডট গুণ ক্রস গুণ যখন দিবে তখন ধরেন ক্ষেত্রফলের মধ্যে ডট গুণ ক্রস গুণ গুণ মানে ইনক্লুড করে দিবে, কারণ ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের এই ডট গুণ ক্রস গুণ লাগে। এছাড়াও ভেক্টরের এগুলো হচ্ছে সিকিউ সাজেশন, এছাড়াও এমসিকিউ এর জন্য আপনাদের ভেক্টর অধ্যায়টি ভালো করে করতে হবে। এই পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে, এর সাজেশন সম্পর্কে জানব। আসেন, প্রথম টপিকটি হচ্ছে আমাদের নিউটনের গতির সূত্রসমূহ। যেহেতু অধ্যায়টির নাম নিউটনের বলবিদ্যা, এখানে নিউটনের সূত্র সম্পর্কে আলোচনা হবে, খুব স্বাভাবিক। নিউটনের গতির মোট 3টা সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। মনে থাকবে তো? এই সূত্রটি থেকে আমরা দুইটা ব্যাপার সম্পর্কে জানতে পারি। এক নাম্বার হচ্ছে বল, 2 নাম্বার হচ্ছে জড়তা। জড়তা কি জিনিস মনে আছে আপনাদের? জড়তা হচ্ছে সেই জিনিস, কোন একটি বস্তু যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকেই বলা হয় জড়তা। এই ধরনের আপনি এখন বসে আছেন, উঠে দাঁড়াতে মন চাচ্ছে না, এইটাই হচ্ছে জড়তা। অথবা আপনি যখন বাসে যান, বাস হঠাৎ করে ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে যান, কেন? কারণ আপনি গতিশীল অবস্থায় গতিতেই থাকতে চাচ্ছেন, তাই সামনের দিকে ঝুঁকে যান। আবার মোটরসাইকেলে বসে আছেন, হঠাৎ করে মোটরসাইকেল যখন চালু করে পিছনের দিকে ঝুঁকে যান, কেন? কারণ আপনি এতক্ষণ স্থির ছিলেন, স্থিরই থাকতে চাচ্ছিলেন, কিন্তু মোটরসাইকেল সামনে যাওয়াতে আপনি পিছনে ঝুঁকে গেছেন। বুঝতে পারলেন? এটি হচ্ছে আমাদের জড়তা। আর বল, বল কাকে বলে যদি প্রশ্ন আসে আপনারা বলবেন যা বস্তুর জড়তার পরিবর্তন করে অথবা করতে চায় তাকেই বলা হয় বল। মনে থাকবে তো? এটা চলে গেল আমাদের নিউটনের প্রথম সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তার উপর মানে কোন একটি বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেই দিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে। মনে থাকবে তো? এটি আমাদের এই দ্বিতীয় সূত্রটি থেকে আমরা সব থেকে আলোচিত একটি সূত্র F = ma, এই সূত্রটি পাই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আর নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো মূলত F সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার, মানে ভরবেগের ডিফারেন্স বা পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে বলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। মনে থাকবে? এরপর আসে নিউটনের তৃতীয় সূত্র, সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ওই যে আমরা পড়ছিলাম
ইট মারলে পাটকেল খেতে হয়, অনেকটা এরকম প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ফর্মুলাটা হচ্ছে দুটোই বস্তু যদি একে অপরের বিপরীতে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে F1 - F2। আবার আপনারা এটা কিন্তু লিখতে চাইেন না F1 + F2 = 0, এটা কিন্তু লেখা যাবে না। কারণ ধরেন আপনার কাছে 50 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, তাহলে আমার কাছে কত টাকা আছে? 50 + 10 60 টাকা তো না, না, আমার কাছে যত টাকা আছে আমার টাকা আর আমার টাকাই তো যোগ হবে। আমার কাছে 10 টাকা আছে, কেউ আমাকে 50 টাকা দিল, তাহলে আমার 60 টাকা হবে, কিন্তু আপনার আর আমার টাকা তো যোগ বিয়োগ হতে পারে না। এইরকম নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে মূলত দুটি বস্তুর ক্ষেত্রে। তাহলে আপনি প্রথম বস্তুর জন্য যে বল তার দ্বিতীয় বস্তুর জন্য বল একসাথে যোগ করতে পারেন না, বুঝতে পারলেন? তাই এই জিনিসটি হবে না, কিন্তু এটা হবে, মানে বলটা ইকুয়াল এবং বিপরীত। এরপর আসেন বল ও জড়তা, অলরেডি বলে ফেলছি আমরা, এগুলা আমাদের ক এবং খ এর জন্য খুবই জনপ্রিয়। 3 নাম্বার ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফল। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, যাকে p দ্বারা প্রকাশ করা হয়। p = mv, ভরবেগের সূত্র। এরপর আমাদের জিনিসটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, সেটা আপনারা ছোট ক্লাস থেকেই পড়ে আসতেছেন যে m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2। মনে আছে দুটো গাড়ি সংঘর্ষ হতো, কেন জানি সংঘর্ষ হতো জানা নাই। সংঘর্ষ হওয়ার পরে তারা দুইজন বিপরীতমুখী হয়ে চলতো, অনেক সময় তারা দুজন একসাথে হয়ে একমুখী হয়ে চলতো। তখন কিন্তু এই v2 আর v1 ইকুয়াল হয়ে যেত যখন দুটো গাড়ি সংঘর্ষের ফলে একসাথে হয়ে চলছে। তখন আমাদের এই v গুলোকে আমরা উঠিয়ে দিতাম, মনে পড়ছে? উঠিয়ে দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে একটা v লিখতাম যখন দুটো গাড়ি সংঘর্ষের ফলে একসাথে চলছে। এরপর আসেন, এরপর হচ্ছে সংঘর্ষ, বলে ফেলছি অলরেডি। সংঘর্ষ হচ্ছে দুটো জিনিস বা দুটো বস্তু মুখোমুখি সংঘর্ষ হতে পারে, অথবা কোনো একটি বস্তু, ধরেন একটা অটোরিকশা, সে তো আপনার টেসলা, যেহেতু সে 100 ms/1 বেগে রওনা দিয়েছে, এখন একটা ট্রাক ধরেন, সেও রওনা দিয়েছে, সে 1000 ms/1 বেগে রওনা দিয়েছে। তাহলে এক সময় না এক সময় ট্রাকটা তো টেসলাটাকে আঘাত করবে না? তখনই আমাদের সংঘর্ষটা হবে, এবং সংঘর্ষের ফলে ভরবেগ কিন্তু সংরক্ষণশীল থাকবে। মানে আমাদের যে অটোরিকশা, তার ভর এবং অটোরিকশার আদিবেগ, ট্রাকের ভর এবং ট্রাকের আদিবেগ যোগ করলে যা হবে, রিকশার ভর এবং রিকশার শেষ বেগ প্লাস ট্রাকের ভর এবং ট্রাকের আদিবেগ শেষ বেগ যোগ করলে তাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ। মনে আছে তো জড়তার ভ্রামকের কথা? একটা বস্তু, সেটা যদি এই কোণ থেকে আমরা যদি ঘোরাতে যাই তাহলে একটি সূত্র, এখান থেকে ঘোরাতে গেলে আরেকটি সূত্র, একটি নিরেট বস্তু হলে সেটাকে ঘোরাতে গেলে অন্যরকম সূত্র, ফাঁপা গোলক হলে একরকম সূত্র, রিং হলে একরকম সূত্র, চাকতি হলে একরকম সূত্র। যেগুলো বলছি বই থেকে উল্টিয়ে এখনই পড়ে নেন। এরপর আসেন কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, কৌণিক বল, কৌণিক ত্বরণ। এটা কয়টা স্টার দিব বলেন? 7 স্টার বা তার থেকে বেশি যদি থাকে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে রেগুলার আসছে এটা। কৌণিক ভরবেগ মানে রৈখিক আর কৌণিকের মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে এটা আসতেছে। কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, কৌণিক বল এবং কৌণিক ত্বরণ, এই চারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন টেস্ট পেপারটা উল্টিয়ে একটু দেখে নেন, অথবা আপনাদের যে বইগুলো রয়েছে সেগুলোর শেষের দিকে অনেকগুলো সূত্রের একটা পৃষ্ঠা থাকে, সেই পৃষ্ঠা থেকে দেখে নেন। এরপর রাস্তার ব্যাংকিং, এটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনার টেস্ট পেপার উল্টালে 50% প্রশ্নই পাবেন রাস্তার ব্যাংকিং সম্পর্কে। রাস্তার ব্যাংকিংটা মনে আছে তো? রাস্তার ব্যাংকিংটা হচ্ছে আপনার
এই যে আমাদের একটা রাস্তা থাকে এরকম গোল, এই রাস্তার কিছুটা অংশ একটু উঁচা থাকে, তো এটা আমার রাস্তার প্রস্থ, এইটা হচ্ছে রাস্তার উঁচা অংশটা, মানে এই দিক দিয়ে আমাদের গাড়িগুলা চলাচল করে, বুঝতে পারলেন? এইটা হচ্ছে রাস্তার ডেপথ অথবা হাইট, উচ্চতা। তাহলে আমি এইখানে এটাকে যদি আমি এইচ দেই, এটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এটা হবে আমাদের ভূমি, এটা হবে আমাদের লম্ব। তাহলে আমরা সাইন থিটা থেকে কি জানি? সাইন থিটা ইকুয়ালস টু অতিভুজ, নিচে নিচে হচ্ছে আমাদের অতি, উপরে হচ্ছে আমাদের লম্ব। এইখান থেকে আমরা যে থিতাটা পাবো সেটাই হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। এছাড়াও ব্যাংকিং কোণ আরো একটা কাজে ব্যবহার হয়, সেটা হচ্ছে টেন থিতা ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। মনে আছে তো, একটা গাড়ি যাচ্ছিল, একটা বাঁক নেওয়ার সময় গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করবে, গাড়িটা কি পড়ে যাবে, কত বেগে গাড়িটা যেতে পারবে, এমন প্রশ্ন নিশ্চয়ই দেখেছেন আপনারা। সেই প্রশ্নগুলো এই সূত্রটা দিয়ে আমরা সলভ করে থাকি। টেন থিটা, থিটা হচ্ছে ব্যাংকিং কোণ, যেটা আমরা এখান থেকেও বের করতে পারবো। আর ভি হচ্ছে একটা বাঁকের সর্বোচ্চ বেগ, মানে এই বেগের থেকে বেশি গেলে সে অ্যাক্সিডেন্ট করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বেগ। আর আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ, জি আমরা সকলেই জানি 9.8, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার ডিভাইডেড বাই rg, tan sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু আমাদের রাস্তার প্রস্থ, এইটা কিন্তু আমাদের রাস্তার আসল প্রস্থ, এটা রাস্তার ভিতর দিকে মাটির নিচ থেকে, আর এটা হচ্ছে মাটি থেকে রাস্তাটার উচ্চতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সাজেশন অনুযায়ী আপনারা পড়াশোনা করতে থাকেন, এক রাত একদিন, এখনো সময় বাকি আছে, ভালো করে পড়েন, ইনশাআল্লাহ এ প্লাস হবে। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায়টি সম্পর্কে সাজেশন দিব এবং কিছু আলোচনা করব। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এর থেকে একটা সিকিউ আসবে। আরেকটা মজার ব্যাপার বলি, এই একটা সিকিউ কিন্তু এই 5টা টপিক থেকেই আসবে, সুতরাং চুপিচাপি পড়ুন। প্রথম আমাদের গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে কৃতকাজ। কৃতকাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কৃতকাজ ইকুয়ালস টু আমরা জানি বল, এবং বলের দিকে যে সরণ হয় তার ডট গুণফল, সেটা হচ্ছে আমাদের কৃতকাজ। এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। ভেক্টরটা যখন তুলে দিব তখন ভেক্টর ইকুয়ালস টু ডব্লিউ ইকুয়ালস টু এফ এস cos থিটা। এটা আমাদের ডব্লিউ এর একটা ফর্মুলা। ডব্লিউ এর আরো একটা ফর্মুলা আছে কৃতকাজ, ডব্লিউ ইকুয়ালস টু mgh, বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ এবং বস্তুটা যে সরণ সেটা, মানে h দিয়ে প্রকাশ করা হয়, যদি উপরে যায় h, পাশে গেলে s দিয়ে প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বস্তুর বল, সরণ এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখান থেকে একটা খ নাম্বারের এমসিকিউ, খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে কখন ধনাত্মক কাজ হবে আর কখন ঋণাত্মক কাজ হবে। যখন বলের দিকে সরণ হবে, বল যেই দিকে দিচ্ছে সেই দিকে সরণ হবে, তখন সেটাকে হবে ধনাত্মক কাজ। যখন বল যেই দিকে দিচ্ছে সরণ সেই দিকে হবে না, যেমন আমি যখন এটাকে উপরের দিকে তুলছি তখন এই জিনিসটাকে কি নিচের দিকে পৃথিবী তার দিকে টানছে না একটা বলে, কিন্তু আমি এটা দেওয়ার কারণে তো পৃথিবী টানছে, সরণ করছে উপরের দিকে, এটা হচ্ছে একটা এক প্রকারের ঋণাত্মক বল। এছাড়াও ঋণাত্মক কাজ, এছাড়াও আমরা কৃত কাজ সম্পর্কে আরো একটা জিনিস জানতে পারি। পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু যদি বল প্রয়োগের ফলে সরণ না হয় তাহলে কৃত কাজ হয় না। যেমন আমাদের বাবারা মাদেরকে মাঝে মাঝে বলে না যে ঘরেই তো বসে থাকো, কি কাজ করো, বাবারা কিন্তু পদার্থবিজ্ঞান অনুযায়ী সঠিক, কারণ আমাদের বেশিরভাগ মারা বাসায় থাকেন, তো
তো স্বাভাবিকভাবে বাবাদের মনে হয় বাসায় তো থাকে, তাদের বলের ফলে তো কোনো স্মরণ হচ্ছে না, কিন্তু বাবারা তো বাইরে বাইরে ঘোরাঘুরি করে যাতে স্মরণ হয়। বুঝতে পারলেন? কিন্তু মারা বাসায় আর অনেক বেশি কাজ করে, সাধারণ কাজ, পদার্থবিজ্ঞানের ভাষায় না। এটা হচ্ছে আমাদের কৃতকাজ সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা এই দুইটা ফর্মুলা খুব ভালো করে পড়বেন। এরপরে আমাদের ফর্মুলাটি, এরপরে আমাদের 2 নম্বরে আছে বিভব শক্তি ও গতি শক্তি। বিভব শক্তিকে ইপি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি দ্বারা প্রকাশ করা হয়। ইপি ইকুয়ালস টু mgh। বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ, বস্তুর সরণ অথবা উচ্চতা, আর উচ্চতা বলা হয় আর কি এটাকে। যেমন আমরা যদি এইরকম ভাবে একটা বস্তুকে নিচ থেকে উপরে তুলি, এখানে তুলি, তাহলে এইটার ইপি হবে সর্বোচ্চ, যা হবে mgh। এইচ হচ্ছে এখান থেকে এখানের উচ্চতা অথবা দূরত্ব আর কি, mgh। আবার এই সর্বশেষ বিন্দুতে আমাদের ই কে হবে সর্বোচ্চ। ই কে প্রকাশ করা হয় হাফ এম ভি স্কয়ার। বুঝতে পারলেন? হাফ এম ভি স্কয়ার। এবং ই কে আরো অনেক সূত্র আছে। ই কে ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র। পি হচ্ছে আমাদের ক্ষমতা, পি ক্ষমতা, 2 হচ্ছে আমাদের 2, এম হচ্ছে আমাদের বল, ই কে হচ্ছে আমাদের গতিশক্তি। এরপর আসেন কাজ, শক্তি, উপপাদ্য। কাজ, শক্তি, উপপাদ্য আশা করি আপনারা সবাই জানেন। কাজ, শক্তি, উপপাদ্যটা হচ্ছে আমাদের W ইকুয়ালস টু, মানে কাজ W ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। অর্থাৎ গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন মানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি সমান সমান হবে আমাদের কৃত কাজ। এটাই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্যের মূল ফর্মুলা। আশা করি আপনারা এটা ভালো করে পড়বেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আছে আমাদের ক্ষমতা। ক্ষমতা সম্পর্কে আমরা জানি, ক্ষমতা P ইকুয়ালস টু mgh বাই t। এবং P এর আরো কিছু ফর্মুলা আছে, যেমন মূল হচ্ছে P ইকুয়ালস টু W বাই t, মানে কাজ ডিভাইডেড বাই সময় ইকুয়ালস টু ক্ষমতা। এখন W যতগুলা সূত্র ততগুলো এখানে বসতে পারে, যেমন P ইকুয়ালস টু এফ এস ডিভাইডেড বাই টি, এটাও ক্ষমতার একটি ফর্মুলা। P ইকুয়ালস টু এফ এস cos থিটা ডিভাইডেড বাই টি, এটাও P এর একটি ফর্মুলা, এটাও P এর একটি ফর্মুলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। অনেক এমসিকিউ তেও আসে, সিকিউর ক্ষেত্রেও কাজে লাগে। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। বুঝতে পারলেন? এরপরে আমাদের এই গুলোর মধ্যে মোটামুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে লিফট। এটা সম্পর্কে আপনারা নিউটনের বলবিদ্যাও পড়েছেন এবং কাজ শক্তি ক্ষমতায় এসে সেটা পরিপূর্ণ হলো। লিফটের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন লিফটের 5 ধরনের জিনিস হতে পারে। প্রথম হচ্ছে লিফটটি একটি বেগে উপরের দিকে উঠতেছে, তাহলে মানুষটি তো নিচে আছে, তিনি কি করবে? নিচের দিকে একটা জি পৃথিবী তাকে টানবে, উপরের দিকে লিফট তাকে টানছে। এতে কি হবে? তিনি অনেক ওজন অনুভব করবেন, যার কারণে এখানে জি প্লাস এ। এবং আবার এরকম হতে পারে না যে লিফট নিচের দিকে নামছে এ ত্বরণে, তখন তিনিও নিচের দিকে জি ত্বরণে তাকে পৃথিবী টানছে, তখন এখানে হবে আপনার জি মাইনাস এ। বুঝতে পারলেন? আবার কখন ওজনহীন অনুভব হবে? যখন লিফটটি একদম জি ত্বরণেই, মানে জি ত্বরণে তো লিফটের মধ্যে থাকা ব্যক্তিকে পৃথিবী টানছে এবং লিফট এ ত্বরণে নিচের দিকে নামছে, এবং এ ইকুয়ালস টু জি যখন হবে তখন ব্যক্তি ওজনহীন অনুভব করবে। বুঝতে পারলেন? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি কখন ওজনহীন অনুভব করবেন, ব্যক্তি কখন ভারী ভারী অনুভব করবেন, ব্যক্তি কখন নিজেকে একটু হালকা অনুভব করবেন, এগুলো লিফট থেকে গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এখনই দ্রুত পড়ার টেবিলে গিয়ে এই টপিকগুলো ভালো করে ঝালাই করে নেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করেন।